এই শহরের ব্যস্ততা এবং কোলাহল ছেড়ে আপনারও কি এই সবুজের মাঝখানে একবার ভেসে যেতে ইচ্ছে করছে? আর ওই যে দূরে যে মেঘগুলো ভেসে আসছে পাহাড়ের মাঝখান দিয়ে, সেই মেঘেদের মতন আপনারও কি উড়ে যেতে ইচ্ছে করছে এই সবুজের মাঝে? জানেন তো, আমারও মনটা বড্ড খারাপ লাগছিল, তাই তো দুদিনের ছুটি নিয়ে পালিয়ে গেলাম এই সবুজের মাঝে। হাওড়া স্টেশন থেকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়া স্টেশন থেকে সোজা পৌঁছে গেলাম আদ্রা জাংশনে। এই ট্রেনের সময় রাত 11:35। সেখান থেকে পরদিন গড় সার্কিটের বিভিন্ন লোকেশন ঘুরে দেখলাম এবং তারপর দিন পৌঁছে গেলাম অযোধ্যা সার্কিটের লোকেশন দেখতে। আর অযোধ্যা সার্কিটের অনেকগুলো লোকেশন দেখার পর এবার আমরা পৌঁছে গেলাম পাখি পাহাড়। নামটা শুনে বেশ অদ্ভুত লাগছে তো। ভাবছেন এটা আবার কিরকম পাহাড়? এটা কি পাখির মতন দেখতে হয়, নাকি পাখিরা সারা দিন উড়ে বেড়ায় এই পাহাড়ের ওপর দিয়ে? না, বিষয়টা একদমই সেরকম নয়। আসল ঘটনাটা হলো 1984 সালে কলকাতার একটি সরকারি আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে ডিপ্লোমা পাশ করেন কলকাতারই অধিবাসী চিত্ত দে। এই বিষয়ে শিল্পচর্চা করতে করতে 1990 সালে তার হঠাৎ মনে হয় যে তিনি প্রস্তরখণ্ডের ওপরে খোদাই করে ছবি আঁকবেন, যাকে বলা হয় রক কার্ভিং। এই বিষয়ে অনেক খোঁজাখুঁজির পর পুরুলিয়ার এই মুড়াবুরু পাহাড়কে তিনি তার কাজের জন্য বেছে নেন। এই বিষয়ে তিনি সরকারি অনুমতি চাইতে গেলে তাকে প্রথমে পাগল টাগল বলে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তিনি তার অদম্য জেদ ধরে রেখেছিলেন এবং অবশেষে 1995 সালে সরকারি অনুমতি পেয়ে তিনি তার কাজকর্ম শুরু করেন এই মুড়াবুরু পাহাড়ে। স্থানীয় কিছু মানুষকে কাজ শিখিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও তিনিই করে দিয়েছিলেন। আর এই সমস্ত প্রচেষ্টার ফলস্বরূপ হলো আজকের এই পাখি পাহাড়। এখানে পাখি ছাড়াও বিভিন্ন পশু, ফুল, লতা পাতা এসবের অবয়বও আপনি প্রস্তরখণ্ডের ওপর খোদাই করা অবস্থায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই প্রস্তরখণ্ডগুলি কিন্তু পরপর অবস্থিত নয়। জঙ্গলের মাঝে, পাহাড়ের ধাপে ধাপে এইগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। আর এই সমস্যা এড়াতে হলে আপনি লোকাল গাইডের সাহায্যও কিন্তু নিতে পারেন, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। কুর্নিশ জানাই শিল্পীর এই ভাবনাকে। নিজের শিল্পসত্তা দিয়ে নির্জীব পাথরে যে প্রাণের সঞ্চার ঘটানো যায় তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। আর আমরা কিন্তু দলবদ্ধভাবে ঘুরতে ঘুরতে এরকম প্রস্তরখণ্ড বেশ অনেকগুলো খুঁজে বার করেছিলাম। অবশেষে পাখি পাহাড়কে বিদায় জানিয়ে সবুজে মোড়া জঙ্গলকে সঙ্গী করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে এসে পৌঁছলাম এটা কোনো পাহাড়, নদী, ঝর্ণা কিংবা জলপ্রপাত নয়। এটি বাবা ভোলা মহেশ্বরের একটি মন্দির। এই মন্দিরটির নাম লহরিয়া শিব মন্দির। চারিদিকে সবুজ জঙ্গল বেষ্টিত অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই লহরিয়া শিব মন্দিরটি। মন্দির চত্বরটি কিন্তু ভীষণ সুন্দর এবং পরিচ্ছন্ন। এই মন্দিরের গর্ভগৃহে যে শিব মূর্তিটি রয়েছে সেটি কোনো প্রতিষ্ঠিত শিব মূর্তি নয়, এটি কিন্তু একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ। স্বয়ম্ভূ শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে যেই শিবলিঙ্গটি কোনো মানুষ দ্বারা প্রতিষ্ঠিত নয়, যেই শিবমূর্তি একদম ভূমির অন্তর্বিভাগ থেকে নিজ ইচ্ছায় ভূপৃষ্ঠের ওপরে আত্মপ্রকাশ করে, সেই শিবলিঙ্গকেই স্বয়ম্ভূ শিবলিঙ্গ বলা হয়। এই চত্বরে কেনাকাটার জন্য বিভিন্ন সুন্দর জিনিসপত্রের দোকান কিন্তু আপনি পেয়ে যাবেন। এই দোকানগুলোর মধ্যে আপনি কিন্তু পুজোর ডালার দোকানও কিন্তু পেয়ে যাবেন। বাবা ভোলা মহেশ্বরকে যদি আপনি স্বহস্তে পুজো দিতে চান তাহলে কিন্তু এখান থেকে পুজোর ডালাটি কিনে আপনি পুজোও দিতে পারেন। এই যে ডালাটি আমি কিনেছি, এই ডালাটির দাম নিয়েছিল মাত্র 50 টাকা। বিভিন্ন পুজোর সামগ্রীর পাশাপাশি এই ডালার মধ্যে ছিল একটি গোটা নারকেল। এই নারকেলটির এখানে একটি বিশেষত্ব আছে, সেটি আপনাদের পুজো দেওয়ার সময় আমি দেখাবো। পুজোর ডালাটি হাতে নিয়ে
ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে গেলাম এই সুন্দর পরিচ্ছন্ন বারান্দাটি দিয়ে। এই হচ্ছে বাবার মন্দিরের গর্ভগৃহ। সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বাবার মূর্তি নয়, একটি ধাতব পাত দ্বারা একটি আচ্ছাদন করা রয়েছে। এই আচ্ছাদনের নিচে ফুল বেলপাতার অন্তরালেই বাবার স্বয়ম্ভূ শিবলিঙ্গটি অবস্থিত। স্থানীয়দের মুখে শোনা যায় এই মন্দিরটি কিন্তু প্রায় 200 বছরের অধিক পুরাতন। স্থানীয় একজন ভদ্রলোক নাম শঙ্কর মাহাতো, তার একটি গাভী ছিল। সেই গাভীটি রোজ এসে এই মূর্তির ওপরে তার নিজস্ব দুগ্ধ দান করে যেত। একদিন সেই গাভীর খোঁজ করতে করতেই কিন্তু এই মূর্তিটি খুঁজে পাওয়া যায়। তারপর বাবার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আর আপনারা দেখলেন তো কিভাবে নারকোলটি ফাটিয়ে সেই নারকোলের জল দিয়ে বাবার পুজো করা হচ্ছে। এখানে কিন্তু দুধ গঙ্গাজলের থেকে এই নারকোলের জলকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। দুজন পণ্ডিত মশাইয়ের সহায়তায় আমরা কিন্তু এখানে বাবার পূজা অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং ভক্তিভাবে সম্পন্ন করলাম। আপনারাও চাইলে এখানে এসে বাবার পুজো দিন, দেখবেন ভালো লাগবে। পুজো দিয়ে বেরিয়েই চোখে পড়ল এই মনস্কামনা বৃক্ষটি। দেখে মনে হলো যে নারকোলগুলো দিয়ে পুজো দেওয়া হচ্ছে, সেই নারকোলগুলোই এই মনস্কামনা বৃক্ষে কিন্তু ঝুলিয়ে দেওয়া রয়েছে। আমরা তো আগে থেকে জানতাম না, তাই আমরা সেটা করতেও পারিনি। অবশেষে বাবার পুজোটি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এবং আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাশের ওই জঙ্গলের ফাঁক থেকে দেখুন সূর্যদেব কিরকম আমাদের পথ প্রদর্শন করছে, আর আমরাও যেন তার দেখানো পথে এগিয়ে চলেছি। এই সুন্দর রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি অযোধ্যা পাহাড়ের একটি অন্যতম দর্শনীয় স্থান। এই স্থানটি দেখার জন্য বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষেরা কিন্তু বারংবার ছুটে আসেন। এইটি হলো আপার ড্যাম। আমাদের আজকে আপার ড্যামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হলো আপার ড্যাম থেকে আমরা সূর্যাস্ত দেখব। তাই তো সূর্যদেবকে অনুরোধ করছি যে তুমি আরেকটু অপেক্ষা করে যাও, আমরা আসি, তারপর তুমি অস্তাচলে যাবে। আপার ড্যাম যাওয়ার পথেই আমাদের চোখে পড়ল একটি সরকারি কারাগার। এই কারাগারটির পাশ দিয়ে আমরা কিন্তু একটু একটু করে এই পাহাড়ি রাস্তাকে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আপার ড্যামের দিকে। আর কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম আপার ড্যামে। আর আপার ড্যামে গিয়ে যেটা দেখলাম সেটা হলো সূর্যদেব কিন্তু এখনো অস্তাচলে যাননি। তিনি তার কথাটি রেখেছেন এবং তিনি যেন আমাদেরই আসার অপেক্ষা করছিলেন। আর এই ঘন সবুজে মোড়া পাহাড়ের মধ্যখান দিয়ে সূর্যদেবকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই অদ্ভুত দৃশ্যটি সামনে থেকে দেখতে হলে আপনাকেও তো একবার আসতে হবে এই জায়গায়। আর এই সূর্যদেবের অস্তাচলে যাওয়ার দৃশ্যটি আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। দেখুন ধীরে ধীরে কিভাবে একটা বিন্দু হয়ে মিলিয়ে গেল সূর্যদেব। আর এটি হলো আপার ড্যাম। অযোধ্যা পাহাড়ে যে কটি ড্যাম আছে এই ড্যামটি কিন্তু সবচেয়ে উচ্চ স্থানে অবস্থিত, তাই এর নাম আপার ড্যাম। সূর্যদেব অস্তাচলে যাওয়ার পর চারিদিকে দেখুন একটা গোলাপি আভা কিরম বয়ে যাচ্ছে, দেখতে কি অসাধারণ লাগছে তাই না? আর ওপর থেকে নিচের জঙ্গলটির শোভাও কিন্তু দুর্দান্ত লাগছিল। আমরা আপার ড্যাম দেখে এসে নিচের দিকে নেমে এলাম। চায়ের খোঁজ করতে করতে নিচের দিকে এসে একটা অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। এই যে যাদের দেখছেন বিভিন্ন ঢোল মাদল নিয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং নাচছে, এরা কিন্তু জাতিতে প্রত্যেকেই সাঁওতাল, কিন্তু এরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত, কোনো একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা প্রত্যেকে। শীতের আমেজে ছুটি কাটাতে এরা কিন্তু প্রত্যেকেই বনভোজনের জন্য এই স্থানে এসেছে।
এরা প্রত্যেকে এতটাই আন্তরিক যে মুহূর্তের মধ্যেই আমাদের সাথে গল্প জুড়ে দিল এবং আমাদের এক প্রকার অনুরোধ করলো তাদেরকে সঙ্গ দিতে। আমরাও কাল বিলম্ব না করে তাদের সঙ্গে তালে তালে পা মেলাতে শুরু করে দিলাম। বেশ মজাই লাগছিল, কিন্তু একদম অন্যরকম অভিজ্ঞতা। এরা কিন্তু মনোরঞ্জনের জন্য নিজেদের জাতির ধারাটিকেই আপন করে নিয়েছে। সত্যি করে বলুন তো, এসব দেখে কি আপনার একবারও পুরুলিয়া যেতে মন চাইছে না? আর যদি সত্যি যাওয়ার ইচ্ছে হয় তাহলে তো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করুন, আর যাওয়ার সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। কোন ট্রেনে যাবেন, হোটেল কিভাবে বুক করবেন, লোকাল সাইট সিইং দেখার জন্য গাড়ি কিভাবে বুক করবেন, তার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। শুধু একবার ডেসক্রিপশনটা চেক করুন, দেখবেন আপনার যাওয়াটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আগামীতে দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।